পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। Love is a war, and you are the trophy of my victory. বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফার বিপরীত দিকে বসেছিল জিহাদ। এবেলায় দাঁড়িয়ে পড়েছে রাগে বড় করে। শ্বাস নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়বো না। জিহাদ হিসিসি উঠল। ছাড়বে না? রোজা মাথা নুয়ে রেখেছিল, এবারে সরাসরি তাকিয়ে বলল, পারবো না। তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আটকে উঠলেন। রাগের মাথায় কি সব বলছিস বাবা? মাথা ঠিক আছে? দুজনে একান্তে আলোচনা করে মিটিয়ে নে। ওর কাছে আমার কথার আমার কি কোনো দাম আছে মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই, শুধু ওইখানে আর চাকরি করতে পারবে না। এটুকু কি বেশি চেয়ে ফেলেছি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে এলেন, মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা সেই সময়টুকু দেয় না, থমথমে মুখে প্রশ্ন করে, আমি ওখানে কোনো চাকরি নিয়েছিলাম? জিহাদ, অমর এক বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মূর্তি নরম হয়ে এলো। আগেকার বিষণ্ণ দিনগুলোর কথা ভেবে রাগ নিভে গেল। রোজার হাত দুটো ধরতে চেয়ে বলল, প্রয়োজনে। তখন আঙ্কেল ক্যান্সারের পেশেন্ট ছিলেন, অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর প্রয়োজন নেই, তাই না? গাড়ি বাড়ি সবই তো হয়েছে, আঙ্কেলও দিব্যি সুস্থ। তাহলে এখনও কেন ওখানে কাজ করতে হবে? একেবারে রিজাইন করে নাও। বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি করে নিও। রোজা দুপা পেছনে চলে এসেছে, চোখ মুখ অনুভূতি শূন্য প্রায়। হৃদি আমাকে ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয় যেন কেউ খামচিত হলো। রাগ মাথায় চড়তে চাইল, নিজেকে স্বাভাবিক রাখাই দুষ্কর হয়ে এলো। কোনো রকমের যাতে দত পেশায় প্রশ্ন করল, তুমি কি ওর মা? রোজার ঠোঁট কাঁপলো আটপুর মনে, নাকের পাটা দুটো ফুলে উঠল। আজিজুল সাহেব চুপচাপ বসেই ছিলেন। এসে আশ্রয় মিহি গলায় বললেন, মা না হলেও মায়ের আদরেই তো পেলেছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র 3 বছর, এখন প্রায় 7। এতগুলো বছর ধরে নিজ দুহাতে যত্ন করেছে, মায়া হয়ে গিয়েছে না? তুমি এভাবে কথা বলে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? সুন্দরভাবে যদি কথাই না বলতে পারো, তবে আর তোমাকে আমি কোন সাহসে মেয়ে দেবো? জিহাদ ফিরে তাকালো আজিজুল সাহেবের দিকে, রাগ সংবরণ করার চেষ্টা করলো। আঙ্কেল, আপনার আমার দিকটাও তো দেখা প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টা। একসময় টাকার প্রয়োজন ছিল, তাই আমি কিছু বলিনি, আমার পছন্দ না হলেও। কিন্তু এখনও কেন? ওর তো দায়বদ্ধতা নেই। আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আপনি যেভাবেই দেখুন না কেন, ওর ওই বাড়িতে একজন কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করেছে। ও না হলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফারেন্স আসবে না। রাজ্যের অনৈতিক বেআইনি কাজকর্ম করে টাকার পাহাড় বানিয়ে রেখেছে ওই লোক। মেয়ের জন্য 4-5 কেন 10-15 ন্যানি রাখার মতো অ্যাবিলিটি আছে। জিহাদের কণ্ঠ দৃঢ় হলো। তো ওদের সাথে আরও জড়ালে পুরো বংশের ভোগান্তি আছে। মানুষ না হয় ভয় স্বীকার করে না, কিন্তু কে না জানে ওই লোকের দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোনো অপকর্ম করা বাদ রেখেছে? এখনও সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজিজুল সাহেবও এবারে নিশ্চুপ হয়ে এলেন। তারও যে ভয় হয়। তাকালেন মেয়ের জেদি মুখের দিকে। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিহাদ নিজেকে শান্ত করতে চেয়ে দুপা এগিয়ে বলতে নেয়, রোজা, লিসেন টু। রোজার এক মুহূর্ত দাঁড়ালো না। জিহাদকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। সোজা নিজের ঘরে এসে দরজা লক করে রাখলো। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি তার ভয় হচ্ছে। হৃদিকে সে যে খুব ভালোবাসে, একদিন দেখতে না পারলে কি ভীষণ যন্ত্রণা হয়। সেখানে কিভাবে কাজ ছাড়ার কথা ভাববে সে? বিছানার সাইড টেবিলটার উপরে ল্যাম্পশেডের পাশেই দুটো ছবির ফ্রেম রাখা। একটাতে বাবা মা, রোজা আর
তার ছোট ভাই রাজু, আরেকটা ফ্রেমে রোজা আর ছোট্ট রিধি। সুবিশাল উজ্জ্বল রুমের গোল বিছানায় বসে আছে রোজা। রিধি ঠিক রোজার কোলেই বসেছে। ওর বয়সটা তখন সবে 5। পুতুলের মতন দেখতে মেয়েটার হাতে আরেকটা গোলাপি রঙের পুতুল, কাজ সমান কোকড়া চুলে দুটো করে ছুটি করে রাখা, মিষ্টি করে হাসছে রোজার দিকে চেয়ে। ছবিটা দেখে রোজার দম বন্ধ হয়ে আসতেই চাইল। সে কল্পনাতে করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনো রিদিকে দেখতেই পারবে না, সম্ভবই না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতেই চাচ্ছে না জিহাদ। রোজা মা আমার, দরজাটা খোল। আজিজুল সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফের এসে বসলো বিছানার উপর। রুমে ঢুকতে আজিজুল সাহেবের চোখ জ্বলে গেল সাইড টেবিলটার দিকে। মূর্তি দীর্ঘশ্বাস ফেলেন, এসে বসলেন মেয়ের পাশে। মাথায় হাত রাখলেন দীর্ঘ সময়। নীরব থেকে অবশেষেই বললেন, জিহাদ কিন্তু একেবারে ভুল বলছে না মা। আর কত? রোজার চোখ দুটো জলে ভরে উঠল অবশেষে। ছলছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। হৃদিক এখনো ছোট, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া কারো কাছে যেতে চায় না। আরো অনেকেই তো আছে ওকে টেক কেয়ার করার জন্য। কাউকে পছন্দ করে না। ওর সব আমি নিজ হাতে সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়ে চলে আসি, কখনো ওকে আর দেখতে পারবো না। ওই বাড়িতে ঢোকার বা হৃদির আশেপাশে যাবার সুযোগ আর পাওয়া সম্ভব না। আজিজুল সাহেব নীরব হয়ে গেলেন। 24 ঘন্টা বডিগার্ড দিয়ে হেফাজতে রাখা অমন বড়লোক বাড়ির মেয়েকে কাজ ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়েন। কি বলবেন বুঝে পেলেন না। বাচ্চাটাকে তারা কখনো সামনাসামনি দেখেনি। রোজার মুখে শুনে আর ফোনে দেখেই কেমন মায়া করে বসে আছেন। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটাকে 2 হাতে যত্ন করে লালন পালন করছে। একটু হলেও মেয়ের অনুভূতি তিনি বুঝতে পারছেন। জিহাদকে আমি বুঝাবো, তবে তুমি তর্ক করে ওর সাথে আর ঝগড়া করো না মা। বয়স তো কম হলো না, বিয়ে শাদি তো করতে হবে, তাই না? রোজা মাথা তোলালো, চিন্তিত হলো। দেখতে দেখতে কেমনি 29-এ পা দিয়ে ফেলেছে। আর 1 বছর মাত্র, এরপর 30। এ সময় দরজার কাছ থেকে রাজু চাপা গলায় আওড়ালো, জানো না, কুড়িতেই বুড়ি, সেখানে তোমার 30 হবে আপু। ভাবো তো তুমি কোন পর্যায়ের বুড়ি হয়ে আছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজটা খারাপ হলো। মুহূর্তেই উঠে দাঁড়ালো ছেলেটার পিঠে 4টা থাপ্পড় বসানোর জন্য। রাজু ওখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়িধারের নিরিবিলি এরিয়া জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিলাসবহুল বাড়িটা ভদ্র সমাজে শিল্পপতি আদিল মির্জার নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডে টাইগার্স জেন নামে পরিচিত। বডিগার্ড, সিসিটিভি ক্যামেরা দিয়ে সুরক্ষায় রাখা এই বাড়িতে প্রবেশের পথেই বহু বাধা। রোজাদের গাড়িটা 4 বার থেমেছে। 4 ধাপে চেকিং করা হয়েছে। রোজা এতে অভ্যস্ত। রাতে ভালো ঘুম হয়নি, তাই সে সারা রাস্তা জুড়ে ঘুমিয়েছে। প্রত্যেকদিন তাকে নিতে এবং বাসায় পৌঁছে দিতে এই গাড়িটাই আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচার পাশে সিটে ধ্রুব বসে আছে, রিধির পার্সোনাল বডিগার্ড। যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটা মনে হচ্ছে গাড়ির সিলিংয়ে ছবি আরেকটু হলেই এত লম্বা মানুষ হয়। রোজার ঘুম ছুটেছে। সে গালে হাত থেকে বাইরে তাকালো। সরু রাস্তার 2 পাশে ঘন করে গাছপালা উঠেছে। গাছগুলো ভিন্ন প্রজাতির, কেমন ট্রিম করে একরকম শেপে রাখা। প্রতিদিন দেখো, তার দেখবার স্বাদ মেটে না। সবকিছু একদম কল্পনার মতো সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ার পেরোলো, তখনই লিভিং রুমের দেয়াল ঘড়িটা আওয়াজ করলো। ঘড়ির কাঁটায় 6টা ঘুরছে বলে মরিয়ম বেগম সহ বাকিরা মোছামুছির কাজকর্ম শুরু করে দিয়েছেন। বেশ সাবধানে চকচকে কালো কাচের সিঁড়ি মুছছিলেন মরিয়ম বেগম। রোজা কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগমের জবাব আরও ধীর শোনালো। রোজা সোজা উপরেই চলে এলো। আশেপাশে কোথাও সে তাকালোই না। এই বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছে এমনি এমনি না। অনেক সীমাবদ্ধতা আছে যা খুব সুন্দর মতো মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা পর্যন্ত দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু পর্যন্ত যেতে হয় অতটুকুই। কথায় আছে, কিউরিওসিটি ক্যান এজ ইউ অ্যালাইভ। রোজা তাই মনে করে। সে কোনো কিছুতে আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টাও করেনি
রীতি ব্যতীত। রীতির রুমটা একেবারে শেষ মাথায়। ওর রুমে সিসিটিভি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেসব মনিটরিং করা হয়। তারও আলাদা রুম আছে, ওটাকে মনে হয় কন্ট্রোল রুম বলে। রীতির পুরো নাম আমিরা মির্জা রিধি। আদর করে ছোট্ট করে রোজা হৃদও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মধ্যে প্রিন্সেসও ডাকে। মেয়েটা ডিজনিল্যান্ডের উপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য। গত বছর ফ্রান্সের ডিজনিল্যান্ড মার্নিলা বিলেই থেকে ঘুরে এসেছে। এবছরও যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কাঁধ ব্যাগটা একপাশে রেখে রোজা বিছানার কাছে গেল, বসলো ঘুমন্ত রিধির পাশে। কি মিষ্টি এক চমক, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মাথাটা। রাতে বিনুনি করে গেঁথে দিয়েছিল, মাথাটা নুয়ে ছোট্ট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইউ হ্যাভ টু ওয়েক আপ। রীতি ভীষণ লাইট স্লিপার এক ডাকেই বড় বড় চোখ দুটো মিলে তাকালো, ঘুমালো। দুই হাত বাড়িয়ে দিল মুহূর্তে। রোজা ওকে কোলে তুলেই নিল। তার কোলে বসতেই মেয়েটা রোজার বুকে মিশে গেল কেমন। দুই হাতে গলা জড়িয়ে আবারও চোখ বুঝে নিল। রোজা ওকে কোলে নিয়ে এগোলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করাতে হবে, এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ঠেলে যখন ঢুকলেন, ততক্ষণে হৃদিকে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে রোজা। ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের শর্ট স্কার্টের সাথে কালো শার্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতা। কোকড়া চুলগুলোতে সুন্দর একটা হেয়ারস্টাইল করে দিয়েছে। হৃদি স্কুল ব্যাগটা গতকাল রাতে গুছিয়ে রেখে দিয়েছিল রোজা। হৃদি এই মুহূর্তে বেঁকে বসল। I don't wanna eat. রোজা শান্ত, এক হাতে সুপের বাটিটা নিয়ে অন্য হাতে হৃদিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, কেন না, কি হয়েছে, খারাপ লাগছে? Snow White, won't you go with me to see Disneyland? রোজা অসহায়। গত বছরও মির্জা এমন করেছে মাসখানেক ধরে। রোজা যায়নি, এবছরও শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে। তুমি খেলে আমি ভেবে দেখবো। হৃদি দ্রুত সরল গলায় বলল, তাহলে আমি খাবো। মাই গুড গার্ল। রোজা সবসময় আপন মনে ভেবে এসেছে এত বডিগার্ডের কি প্রয়োজন। এই যে সাধারণ একটা ব্যাপার, হৃদিকে স্কুলে নিয়ে যাবে মাস্ট, এখানেও এত সিকিউরিটি কি প্রয়োজন? তিনটা বডিগার্ডের কি কোনো দরকার আছে? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব যেন আজকে মিলল ভয়ানকভাবে। এই সিকিউরিটিও বেশ কম, তা সে হাড়ে হাড়ে টের পেল। জ্যাম মুক্ত মেইন রোড ছিল, গাড়ি টাড়ি রাস্তায় তেমন একটা ছিল না। হঠাৎ করে 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে তাদের গাড়ি দুটোকে ঘেরাও করে ফেলল। দুর্দান্ত ফার্স্ট। রোজা চোখের পলক ফেলতেই তাদের গাড়িটা ঝাঁকিয়ে উঠল। গাড়ি ঘর্ষণের তীব্র শব্দে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল তার শরীর। মস্তিষ্ক কাজ করার আগে রোজার শরীর কাজ করলো। সে আশে পিষ্টে জড়িয়ে ধরল পাশে তুলোর মতো নরম শরীর হৃদিকে। মেয়েটা আতঙ্কে এইটুকুনি হয়ে গেছে, থরথর করে কাঁপছে, যাত্রায় শব্দ করে কেঁদেও ফেলল। রোজা ওকে বুকে মিশিয়ে শান্ত করতে চাইল। তাদের গাড়িতে প্রতিদিনের মতো ধ্রুব ড্রাইভারের পাশেই বসেছিল। এই যাত্রায় বিদ্যুৎ বেগে ড্রাইভারকে সরিয়ে নিজেই বসলো ড্রাইভ করতে। চলন্ত গাড়ি নিজ আয়ত্তে নিয়ে টানা সামনে এগোচ্ছে। হাইয়েস্ট স্পিড। কানের ব্লুটুথ দিয়ে সে যোগাযোগ করার চেষ্টা করেও যাচ্ছে। গাড়ি ঘর্ষণের শব্দ ভাঙচুরের মতন শোনাচ্ছে। তাদের এই গাড়িতে চতুর্দিকে দিয়ে আক্রমণ করা হচ্ছে। এক পর্যায়ে রোজার পাশে জানালার কাছে আঘাত করা হলো। কাজটা বোধহয় সামান্য ফাটলো। জানা অনেকবার আঘাতে জানলার কাছ ভেঙে সিটে পড়ল। রোজা আরও প্রগাঢ়ভাবে আগলে নিল হৃদিকে। দ্রুত বুকের ভেতর নিয়ে সিট ছেড়ে নিচে হামাগুড়ি দিয়ে বসলো। বাচ্চাটার মাথা শক্ত করে নিজের বুকে লুকিয়ে দুই কানে চেপে ধরে রাখলো। ধ্রুব এক পলক পেছনে দেখে নিয়ে এবারে দিকবেদিক শূন্য হয়ে এক একটা বাঁকা টার্ন নিতে লাগলো আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচা ইতিমধ্যে কল করছেন আদিল মির্জাকে। আক্রমণের কথা এতক্ষণ না জানালেও বড্ড দেরি হয়ে যাবে এখন। সামনে দিয়ে একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এরপরও হাই স্পিডে গাড়ি টানছে। চোখে মুখে শক্ত তবে শান্ত, অনড়ভাবে চতুর্দিকে নজর রেখেছিল। এই যাত্রায় খুব সাবধানে এক হাতে হুইল কন্ট্রোলে রেখে জানালার কাজ অল্প নামিয়ে হাতে একটা পিস্তলের মতো বের করে মুহূর্তে গুলি করে দুটো সামনের গাড়ির দুই টায়ারেই। সামনের গাড়িটা ব্রেক ফেল করার
ওটা পাশ কাটিয়ে ধ্রুব হাই স্পিডে এগোয়। রোজা দেখছিল ড্রাইভার চাচা আর ধ্রুবের মিলেমিশে করা এক একটি কাণ্ড। কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সাথে কিভাবে একাই লড়েছিল। হঠাৎ করে এই দুটো গাড়ি ধেয়ে এসে আক্রমণ চালালেও তাদের গাড়িটা প্রায় উল্টেই যেতে নেয়। ধ্রুব দ্রুততার সাথে পালানোর পথ খুঁজে চলল তখনও, কিন্তু কোনোভাবে গাড়িগুলোর পিছু ছাড়ানো যাচ্ছেই না, যেন তৈরি হয়ে এসেছে তারা। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু মেয়েকে কোন পাশান মারতে চায়? ওরা কি মানুষ? গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগতে গাড়িটা ঝাঁকে সামনে বড় গাছটার বাড়ি খেয়ে থমকে যায়। ধোঁয়ায় ভরে যায় জায়গাটা। ধ্রুবর মাথা গলিয়ে রক্ত বেরোচ্ছে। সে দ্রুত বলল, রোজা, ভয় পাবেন না, গাড়িতেই থাকুন, নামবেন না, বস চলে আসবে, প্রিন্সেসকে আগলে রাখুন। দুর্বল ধ্রুব ভাবে পিস্তল সহ বেরোলে সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইল, কিন্তু পারল না। ভয়ে তার আত্মা সহ শরীর কাঁপছে। জানালার ভাঙা কাঁচ পুনরায় ভেঙে দরজা খোলার জন্য কেউ কসরত করে যাচ্ছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা গেল। খুলে গেল রোজার পাশের জানালা দরজা। রোজা আর দেরি না করে রিদির দিকে জানালার দরজা খুলে বেরিয়ে পড়ে। 7 থেকে 8 জন লোক ঘিরে আছে সামনে। ধ্রুব সামনে পড়ে আছে, চোখে মুখে রক্ত, সম্ভবত পায়ে গুলি লেগেছে। ভরভর করে রক্ত বেরোচ্ছে। ড্রাইভার চাচাকেও মারা হয়েছে। ভদ্রলোক ওঠার চেষ্টা করছে। রোজা রিদিকে নিজের পেছনে লুকোয়। একজন চেঁচায়, পানি বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাকে দে। রোজার ভেতরটা ভয়ে কাঁপছিল, তবে নিজের জন্য নয়, রিধির জন্য। সে আর চোখে তাকালো পাশে। ধ্রুবর পিস্তলটা পড়ে আছে। মুহূর্তেই তুলে নিল হাতে। এক হাতে রিধিকে নিজের পেছনে জড়িয়ে রেখে অন্য হাতে পিস্তল সামনে তাক করে রাখলো। মনে প্রাণে শপথ করলো, কেউ এগিয়ে এসে রিধিকে নিতে চাইলে রোজা গুলি করে ফেলবে। এতগুলো মানুষের সামনে সে কাঁপবে না, ভয়ে সিটিয়েও যায় না। চোখে চোখ রেখে ট্রিগার প্রেস করে। ওভাবেই ধীরে ধীরে পেছনে যেতে যে থাকে রিধিকে নিয়ে। বারবার করে বলে, কাছে আসার চেষ্টাও নয়, আর আইল শুট। তখন বাচ্চা চাওয়া ওই কালো লোকটা হঠাৎ করে ছুটে আসতে চাইলো রোজার দিকে। রোজা সচেতন হয়, ঢোক গিলে চোখ বুজে ট্রিগার প্রেস করে ফেলল। একটা গুলি যেন সাহস এনে দিল। পরপর পায়ের কাছে টানা কিছু গুলি করলো, একটা লেগে যায় লোকটার পায়ে। কুকিয়ে ওঠে লোকটা, পা ভেঙে বসে পড়ে। রোজার সমানে পেছয়। ওই সময় সে দেখলো একসাথে অনেকগুলো কালো গাড়ি হাই স্পিডে ধেয়ে আসছে। কারা এরা? ওদের আরো লোক না তো? গাড়িগুলো এসে থামলো। উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজা ওইদিকে নজর নেই। সে নির্ভীক হয়ে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ আর এলস আইল কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে ঝড়ের বেগে কেবলই নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতিমধ্যে সবগুলো আক্রমণকারীকে আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে। অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরে নারীর দিকে, যে দৃঢ়ভাবে অনড় রূপে দাঁড়িয়ে আছে তার মেয়েকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কঞ্চে আগুন আর রূপেও। রক্তাক্ত ধ্রুবকে একজন বডিগার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোন রকমে ভাঙা পা নিয়ে উঠতে উঠতে বললেন, মিস রোজা, they are with us. Calm down, my child. রোজা কোনোভাবে শান্ত হতে পারছিল না। তাক করা পিস্তল নামাতেও তার সময় প্রয়োজন পড়ল। তার ভেতরের ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পাটা ছোট 2 হাতে পেছন থেকে দিয়ে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেই ছিল রেধে। থরথর করে কাঁপছিল, ফোঁপাচ্ছিল নীরবে। হঠাৎই মিষ্টি একটা নিস্তব্ধতা উপলব্ধি করে তাকালো। অদূরে দাঁড়ানো স্তম্ভিত শরীরে মানুষটাকে দেখতে পেয়ে শব্দ করে কেঁদে উঠল। ড্যাডি, ড্যাড। আদিল মির্জা, রিদির বাবা। রোজার হাত কাঁপে সামান্য। হাত থেকে ফসকে পড়তে যায় পিস্তলটা। ভয় আত্মাটা যেমন এতটুকুনি হয়েছিল, তেমনি শ্বাস গলায় আটকেও ছিল। এবারে বড় করে শ্বাস পেল। তারা এখন বিপদমুক্ত, এতটুকু ভাবনাতেই যথেষ্ট ছিল শান্ত হওয়ার জন্য। নিজেকে শান্ত করলো। পরপর নজরে এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে নিজের হাতের পিস্তলটা দেখে, ভালোভাবে দেখে নিজের হাত, পর মুহূর্তে এক ঝটকা পিস্তলটা ফেলে দেয়। সে বাকরুদ্ধ। জীবন্ত এক মানুষকে গুলি করেছে। রোজা গুলি করেছে। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠে ডাকে আদিল মির্জার ঘোর কাটে। ঘোর? হ্যাঁ, ঘোরই ছিল। দ্রুত কয়েক কদম এগিয়ে গেল। দুপায়ের পাতায় ভর দিয়ে বসে 2 হাত মেলে দিয়েই
মেয়ে তার ছুটে এলো করে ছোট দুটি হাতে জড়িয়ে ধরলো আদিলের গলা, ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে গেল। রীতিমতো বাচ্চা মেয়েটার শরীর কাঁপছে তখনও। ড্যাডি। মেয়ের মাথায় সমানে ঠোঁট চিয়ে দিয়ে আদিল আওড়ায়। এই তো আমি, শোনা, শান্ত হও, ড্যাড ইজ হিয়ার ফর ইউ। দেখি তাকাও। রীতি বাবার ঘাড় থেকে মাথা উঠিয়ে তাকালো, চোখ মুখ লাল, কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়েছিল শান্ত, আদিলের ডান হাত। সে বেশ সাবলীলভাবে একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরলো। আদিল রুমালটা নিয়ে মেয়ের নাক মুখ যত্নের সাথে মুছে দিতে নিয়ে প্রশ্ন করে, এখনো ভয় লাগছে? রীতি মাথা নাড়ে বোঝালো, ভয় লাগছে না। আরো জোরলো ভাবে আদিলের গলা জড়িয়ে ধরতে আদিল উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। রীতি ফিসফিস করে বলল, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে ড্যাড। শি ওয়াজ সো স্কেয়ার্ড। আদিল ভ্রু তুলে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসতে। বয়স বেশি তার, এর উপর আবার বৃদ্ধার কোমরে বেশ কয়েকটা বাড়ি মারাও হয়েছে। স্বাভাবিকই যে নিজে নিজে উঠতেই পারছে না সে। রোজা তাকে উঠিয়ে আবারও পাথরের মতন দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে। আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারীকে টু শব্দ করা ব্যতীত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মাথায় রাস্তাঘাট পরিষ্কার, অথচ একটু আগেও পুরো রাস্তা ব্লকড ছিল। সাধারণ মানুষের জন্য এই দৃশ্যটি আতঙ্কজনক। শান্ত আদিলের নজর আর চোখেই দেখে মাথাটা এগিয়ে এনে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেসের 11th ন্যানি। আদিল আপাতমস্তক দেখলো কিছুক্ষণ, তখনকার তেজস্বিনী রূপটা নেই, মাথাটা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময় কাজের লোকদের প্রতি উদাসীন, সেভাবেই খেয়ালই করলো না। সেদিন এলেও আদিল অনুমান করলো এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি। 4 বছর ধরে এত কোইন্সিডেন্স কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার চেয়ে আদিল মেয়েকে নিয়ে হাঁটা ধরলো গাড়ি থেকে। অ্যালান আদিল মির্জার বাম হাত, গাড়ির দরজাটা মেলে ধরে আছে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করে গেল। আদিলের কালো গাড়ির সাথে একরকম দেখতে আরো 2টো গাড়ি সারিবদ্ধভাবেই চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখলো, সবসময় মাথাটা নুয়ে রেখেই চলেছে। অযথা কিংবা প্রয়োজন কোনোভাবেই সামনে পড়েনি, তাই হয়তোবা তেমন খেয়াল করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, আগুন সুন্দরী বলা যেতে পারে। তারপর আবার বেশ ফিটনেস মেনটেন করে রেখেছে। ফাঁসা মুখে টানা টানা চোখ, ফুল লিপস, চোখ নাক স্কিন কেমন চকচক করছে। চুলের রংটাও ব্রাউন, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিমেন্ট করছে লুকসকে। শান্তর চোখে ভাসলো তার বসের স্তম্ভিত মুখটা। ধারালো দৃষ্টি কিছু একটা ভেবে সে ভদ্রভাবে গাড়ির দরজা মেলে ধরল। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দাম্ভিক গাড়িগুলোর দিকে, নিমিষেই চোখের সীমানার বাইরে চলে গিয়েছে। রীতির জন্য তার আর চিন্তা হচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল কিনা ভাবতে ভাবতেই উঠে বসলো। ড্রাইভার সিটে ভিন্ন একজন মানুষ বসে। রোজা ভুল না হলে এটাও একজন বডিগার্ড। তার পাশে শান্ত, কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ, কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ড্রাইভ করছিল রাতেন। জিজ্ঞেস করলো, বস কি বললেন? টু ফাক দেম অল। রোজা সামান্য কাশলো। শান্ত মুহূর্তেই ঘুরে তাকে মিষ্টি করে হাসলো। গাম্ভীর্যের মুখোশ যে কেউ এত দ্রুত পাল্টাতে পারে তার জানাই ছিল না। শান্ত হেসে প্রশ্ন করল, মিস রোজা রাইট? মিস তো মিসেস না, রাইট? মিস রোজা। Such a nice name, so pretty. Full name would be... রোজা দু ভ্রুয়ের মাঝে ভাঁজ পড়লো, বিড়বিড় করল, হোয়াটস রং উইথ দিস গাই? জানালার বাইরে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে জবাব দিল, আয়াত তালুকদার রোজা। রাতিন ভ্রু তুলো শান্তর দিকে আঁচো খেছে। সেদিকে ধ্যান নেই শান্ত। উৎসাহের সাথে একের পর এক প্রশ্নই করে গেল, আপনার বাবা কি করেন মিস রোজা? আর ডেটিং সামওয়ান রাইট নাও? হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ইউজ? আর আব ইউ... দুই হাতে বুকে ভাঁজ করে বেশ সাবলীলভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো রোজা। শান্তর শ্যামবন্ধ মুখটা ভালোভাবে দেখে এজাজটা মিষ্টি করে হাসলো, প্রশ্ন করল, ওই লোকগুলো কারা ছিল? মাস্টারমাইন্ড কে? তারা কেন মারতে যাচ্ছিল হৃদিকে?
শান্তর হাসি মুখ থেকে সরে গেল, মুখ বন্ধ করে ঘুরে বসলো আগের মতো। রোজা বিরক্তিতে চা উচ্চারণ করলো, বিড়বিড় করলাম, শেমলেস। নিজের মতন ফের তাকালো জানালার বাইরে। শান্তর কিচিরমিচির ব্যতীত এবারে একটু আরামবোধ হচ্ছে, মাথাটা ফেটে যাচ্ছিল তার। এখনও সবকিছু কেমন কল্পনায় মনে হচ্ছে। রোজা সে সাধারণ একজন মেয়ে, যার দুনিয়া সাধারণ, অথচ আজ যা সে করেছে তা তো সাধারণ কিছু না। চোখ পড়লো তার হাতের চকচকে লাল নেল পলিশের উপর। রোজার মনে আছে যখন নতুন সে হৃদির ন্যানি হিসেবে প্রবেশ করেছিল মির্জা বাড়ির এমন গম্ভীর পরিবেশে। সবসময় চঞ্চল, নিজেকে সুন্দর করে রাখতে চাওয়া সে একদমই গুটিয়ে থাকতো, নিজেকে লুকিয়ে রাখতো, সাজগোজ করা বাদ করেই দিল। যদি খারাপ কারো নজরে পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে অসহায় তারা। বাবার ব্যবসায় তখন লাল বাতি জ্বলছে, টাকার সমস্যা, বাবার অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে সে তখন অসহায়ত্বের চরম পর্যায়ে। বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়ল রোজার কাঁধে। তার এত ভালো একাডেমিক রেজাল্টও তখন বাচ্চাদের অপছন্দের খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজই এলো না, যদিও বা এলো সেসব কাজের বেতন সীমিত, ওতে রোজার পোষাতই না। তখনই আল্লাহর অশেষ রহমতে সে এই কাজের সূত্র পায়। চড়া বেতন, তখনই 55,000 টাকা ছিল তার মাসিক বেতন, আর এখন তো প্রায় লাখের ঘরে। রিক্স বলেই তো এত টাকা। সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করতে হয় বলেই তো একটা সাধারণ কাজে এতটা পারিশ্রমিক সে পেয়ে এসেছে। নিজের পরিবারকে দাঁড় করাতে পেরেছে, নিজে লিড করতে পারছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেল, তাকালো সামনে। রাদিন তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা শু তুলতে সে আগ্রহী দৃষ্টি ফিরিয়ে নিল, আওড়ালো। ডেঞ্জারাস। বাড়ির সামনে গাড়ি থেমেছে। এলেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়েই নেমে এলো আদিল মির্জা। সূর্যের আলো সোজা এসে পড়লো কালো কুচকুচে মেসি আন্ডারকাট চলে। রোদ পড়ায় কেমন লাল দেখালো চুলগুলো। অ্যালেন স্পষ্ট অনুভব করতে পারলো বসের চড়া মেজাজ। কাছে কোলে মেয়ে দেখে এখনো ফেটে পড়েনি না হলে। আদিল দুয়ারের কাছে গিয়ে থামল, শক্ত চোয়াল সামান্য ডান পাশে করে কণ্ঠ খাতে নামিয়ে বলল, খোঁজ লাগা, আই ওয়ান্ট দিস মাদারফাকার। অ্যালান মাথা তোলালো। আদিল ভেতরে চলে গেল, বড় করে শ্বাস ফেললো, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল তার উপর। কিভাবে যে তার এত দ্রুত পৌঁছেছে তা সে নিজেই জানে না। গাড়ি না যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার। অবশ্য প্রতিনিয়তই কেউ না কেউ তো মরতে চলেই আসে। আশেপাশে পৌঁছানোর আগে এদের শ্মশান ঘাট পাঠিয়েও দেওয়া হয়। এই শালার পুত কিভাবে যেন তাদের নজরের বাইরে চলে গেছে, ব্যাপার না। একবার পেয়ে নে খোঁজটা। ধ্রুবের কি অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরো 15 জন দাঁড়িয়ে ছিল পেছনে। জাকির উত্তর করল, পায়ে গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাসখানেক বেড রেস্ট তো করতেই হবে। অ্যালেন আচমকায় ফিরে তাকালো, কণ্ঠ নামে প্রশ্ন করল, ওই টাকলার পায়ে গুলি কি সত্যি মেয়েটা করেছে? মিস রোজা প্রিন্সেসের নানি। অ্যালেন আশ্চর্যই হলো, বিড়বিড় করল, শি ইজ সামথিং। রোজাতের গাড়িটা তখনই এসে থামলো। চকিতে ফিরে তাকালো অ্যালেন। তখন ঝামেলায় এই মিস রোজাকে দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবে, সঙ্গে সঙ্গে এতগুলো চোখের দৃষ্টিতে অপ্রস্তুতি হলো। চোখ মুখ কুচকোতেই সব রোবটের মতো নিজেদের দৃষ্টি ফিরিয়ে নিল। শান্ত গাড়ি থেকে নেমে এসে বিনয়ের সাথে বলল, মিস কাম উইথ মি, বস আপনার সাথে কথা বলবেন। রোজা জানে, বুঝেছে আজ সম্মুখীন হতেই হবে। এত বড় ঝামেলা হলো যেহেতু, দেখা করে কথা তো বলবেনি। কিন্তু রোজা সত্যি বলতে যেতে ইচ্ছেই হচ্ছে না তার। এখানকার কারোর সাথে কথা বলতে সামনাসামনি দাঁড়াতে ভালো লাগে না। এক কথায় হৃদি বাদে কিচ্ছু ভালো লাগে না। যে সে যেমন লুকিয়েছিল অমনই থাকতে চায়। তার কি আর সম্ভব? শান্ত পুনরায় ডাকতে রোজা পা বাড়ল ভেতরে। রোজার বিশ্রীভাবে সংকোচবোধ হচ্ছে। কেন হচ্ছে? কোনোভাবে মনের এই খচখচ অনুভূতি দূর করা যাচ্ছে না। যত সে এগোচ্ছে তত মনের অস্বস্তি বেরিয়ে চলেছে। হৃদির রুমের সামনে শান্ত দাঁড়িয়ে পড়ল, হাত নাড়িয়ে ভেতরে প্রবেশ
ইশারা করলো। রোজা কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো, বড় করে দম নিয়ে স্বাভাবিক হলো, অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমে হলদেটে ড্রিম লাইট জ্বলছে, যার মৃদু আলো বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে। তার উরুতে রিধি মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রোজা মাথাটা নুয়ে এসে দাঁড়ালো সোফার থেকে খানিকটা দূরে, আর চোখে দেখলো আদিল ডান হাতে রিধির মাথায় হাত বুলিয়ে চলেছে, বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা। তার দৃষ্টিও নিজের মেয়ের মুখের উপরই আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যথাসম্ভব কণ্ঠ নামিয়ে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। আদিল চকিতে তাকালো। মৃদু আলো স্পষ্ট দেখা গেল না ওদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিলের চোখের পাতায় তখনকার ওই দুঃসাহসিক কাণ্ডের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। তেজস্বিনী কঞ্চে বলা কথাগুলো, ধারালো চোখের দৃষ্টি, বুকের দিকে তাক করে রাখা পিস্তল ধরা হাত, সোফার হাতলে রাখা আদিলের হাতটা দুটো চুটকি বাঁচাতে দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজার সামান্য হক চোকালো। এমনই তো ভালোই ছিল, লাইট জ্বালানোর কি প্রয়োজন। শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিয়ে ধপধপে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো কুচকে আসতে চাইলে সে কুচকালো না, চোখ মুখ স্বাভাবিক করে রাখার চেষ্টাই করলো। আদিল তাকিয়েই ছিল তখনও। উজ্জ্বল আলোয় সময় নিয়ে দেখতেই থাকলো। অনেকটা সময় পর মুখ খুলল। মাথা তোলো। রোজার কপাল কুচকে আসতে চাইলো তুমি সম্বোধন শুনে, তবে কুচকালো না, দৃষ্টি তুলে তাকালো না, শুধু মাথা তুললো, দৃষ্টি নামিয়েই রাখলো। পরপর অমন গাঢ় কণ্ঠ ফের আদেশ করল। কাম ক্লোজার। রোজার অস্বস্তি এবারে কিঞ্চিত ভয়ের দিকেই মন নেয়। সে বরাবরই ভয় পেয়ে এসেছে এই ধরনের মানুষের সাথে জড়িয়ে যাওয়ার ভাবনাতে। 4 পা এগিয়ে গিয়ে দাঁড়াতে আদিল পুনরায় আদেশ করে। লুক অ্যাট মি। রোজা তাকালো, চোখে চোখ পড়লো। আদিলের দৃষ্টিতে পড়ে কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণী বয়ে গেল তার শরীর জুড়ে। ওই ধূসর রঙা চোখ দুটো সেকেন্ডেই চেয়ে তার মন কেমন ইঙ্গিত দিয়ে উঠল, দম বন্ধ হয়ে আসতে চাইল, নিজেকে স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো। নাম? রোজা সরাসরি চোখে আর তাকিয়ে থাকতেই পারে না, মুখে চেয়েও জবাবে বলে রোজা। রোজা। আদিল নিবিড়ভাবে চোখে দেখে মেয়েটার মুখের এক একটি গড়ন লম্বা সময় ধরে নীরবে শুধু দেখেই গেল। সময় নিয়ে বললাম, টুডে ইউ ডিড এ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্টই কণ্ঠে বলে, আমার দায়িত্ব ছিল, দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হয়ে পড়ল। রোজার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে, অস্বস্তিতে বিরক্ত লাগছে, মাথা গরম হচ্ছে। কখন থেকে এমন দাঁড় করিয়ে তাকে থাকার মানেই কে? রোজার মুখে কিছু লেগে আছে। রোজা যখন ভাবলো মুখ খুলে সে বেরিয়ে যাওয়ার অনুমতি যাবে, তখনই আদিল মুখ খোলে। আমার মেয়ে, শি কলস ইউ স্নো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। রিদি তাকে স্নো হোয়াইট ডাকে কারণ বাচ্চাটার নাম নাকি মনে হয় সে ওর পছন্দের ডিজনি প্রিন্সেস চরিত্র স্নো হোয়াইট এর মতোই ফর্সা। বিষয়টা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছুই বলতে চাইল। ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবুক গলায় নিজেই বলল, মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যাজ স্নো। রোজা অপ্রস্তুত হয়, সাথে বিরক্ত, নিজ মনে আওড়ায়। জানিসই যখন, তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করে আবার নিজেই বলতেছিস কেন? বজ্জাল। কিন্তু মুখে কিছু বলল না, দোয়া দরুদ পড়তেই থাকলো যে দ্রুত তাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলো। রোজা দমবন্ধ হয়ে মরেই যাবে। আল্লাহ যেন রোজা ডাকে শুনল। শান্ত হঠাৎ করে এসে আদিল মির্জার কানে কিছু বলল। মুহূর্তেই তার গাঢ় দৃষ্টি সরল রোজার দিকে। রোজা হাঁপ ছেড়ে বাঁচল, বড় করে শ্বাস ফেলল। মেয়েকে 2 হাতে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আদিল। বিছানায় শুয়ে দিতে গেলে রীতি ঘুমের করে শক্ত করে ধরল হাত। ড্যাডি? ড্যাড ইজ হিয়ার সোনা। রীতির হাতের বাঁধন আলগা হতেই ওকে কম্পিউটারে ডেকে সোজা হয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাতে অফ হোয়াইট রঙের কোটটা তার হাত থেকে নিয়ে পড়তে পড়তে আদিল আরেকবার তাকালো রোজার দিকে, এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হাইয়েস্ট মাউন্টেনের চূড়ায়। একটা মানুষের উপস্থিতি এতটা গাঢ় কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল করেছে জিহাদ। কল রিসিভ করতেই সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচটা পুরো দৃশ্যমান। 6টা গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডদের
লোকটাকে যেই লোক 4-5টা লাথি মারলো সে অন্য কেউ না, স্বয়ং আদিল মির্জা। সম্ভবত গালিগালাজও করছে, স্পষ্টই শোনা গেল না। রোজার শ্বাস গলায় আটকে আছে। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিহাদের কলটা আর রিসিভ করা হলো না। বিপরীতে মেসেজ পাঠালো। এরই মধ্যে হৃদির ঘুম ভেঙে গেছে। সে উঠে বসেছে, নিবু নিবু চোখে চেয়ে আছে। স্নো হোয়াইট, আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে, 2 হাতে হৃদিকে কোলে নিয়ে নরম সরম গালে চুমু খায়, বলে একটুও না। তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? হৃদি হাসলো। রোজার বুকে মিশে গিয়ে ফটর ফটর করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? হ্যাঁ, আমার বাবা আদিল মির্জা। কেন ভয় পাবো আমি? হৃদি হাপুস চোখে চেয়ে আওড়ালো। রোজা এই যাত্রায় বুঝল রক্তের কত শক্তি। এমন নাদুস একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিকই পিতার ছায়ার তলানিতে থেকে বিগড়ে যাচ্ছে। হৃদির গাল চেনি দিয়ে রোজা হেসে ফেলল। বাংলাটা নির্বিড়িতে হারিয়ে আছে। ওখানের এক রুমে 12 জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে কাপড় নেই, আঘাতে জর্জরিত পুরো শরীর, রক্তে মেখে আছে ফ্লোরে পড়ে যে আর্তনাদ করে যাচ্ছে সেই লোকটাই সকালের টাকওয়ালা মানুষ, যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমিত পায়ের উপরই আদিলের পাটা চেপে ধরে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরো গাঢ় হচ্ছে। সাথে লোকটার আর্তনাদ, মুখের মধ্যে কাপড় গোছা অবস্থাতে কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে। আদিল হাত বাড়াতে একটা মেশিন এগিয়ে দিল অ্যালান। ওটার মধ্যে খুব সম্ভবত সাবলীলভাবেই লোকটার হাতের একটা আঙুল রাখা। এক চাপেই পুরো আঙুলটা কেটে ফেললো। রক্তে আর্তনাদে ভারী হয়ে এলো রুমের দেয়ালগুলো। পুনরায় ভীষণ শান্ত কণ্ঠ আদিল প্রশ্ন করল, কে পাঠিয়েছে? লোকটা হাসফাস করছে, কিছু বলতে চাইছে। তখনও তার পুরো মুখ থেকে গুজে রাখা কাপড়টা সরানো হলো। আদিল পুনরায় আরেকটা আঙুল কেটে এরপরই কাপড়টা সরালো। লোকটা সঙ্গে সঙ্গেই বলে ফেলল, নাদিম পাঠিয়েছে। আমি নিদ। পরবর্তী পিস্তলের 12টা বুলেটের শব্দে বাংলো সহ কেঁপে উঠল পরপর নিস্তব্ধতা। রক্তে ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে এলো রুম থেকে। পেছনে শান্ত আর অ্যালেনও বেরিয়ে এসেছে। অ্যালেন তাদের লোকেদের সবকিছু আড়াল করার আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসল। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। অ্যালান, শান্ত সহ বাকিরাও লক্ষ্য করলো তাদের বসের ভাবুক মুখ। গাড়ির ব্যাক সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে, কি যেন ভাবছে, অন্য কোথাও ধ্যান নেই। অ্যালেন সন্দেহ চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ পিটপিট করে করছিল। তার যা সন্দেহ হচ্ছে সেই পথেই এগুলো। বস আদিল সময় নিয়ে জবাবে নাক মুখ দিয়ে শব্দ করে। শান্ত গলাটা ছিঁড়ে বলে, ওনার নাম আয়াত তালুকদার রোজা, মিস নট মিসেস। আদিল চোখ মেলে তাকালো শান্তর দিকে। শান্ত মিয়ে এলো। ভুল অনুমান করলো নাকি? বেতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে অ্যালেনের হাত থেকে ডকুমেন্ট করা ফাইলটা নিয়ে ওটা দিয়ে শান্তর মাথায় কয়েকটা বাড়ি মারতে শান্ত মাথা ধরে সরে গেল কিছুটা, তবে ঠোঁট টিপে ঠিকই হাসল। গলাটা ছেড়ে আবারও বলতে শুরু করল, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান, ছোট একটা ভাই আছে আজিজুল তালুকদার এবং মা নিপা শিকদার। অ্যালেন হতবাক হয়ে বলল, কাজের আলাপ করছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুললি কেন? শান্ত নাক সিটকি আপাতমস্তক অ্যালেনকে পরখ করে মুখ ঘুরিয়ে নিল। তাকালো আদিল মির্জার দিকে, যে হাতের ফোনটা ঘোরাচ্ছে। আদিল অনেকটা সময় কথাই বলল না। ধীর কণ্ঠে অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, এজ? শান্ত যেন পড়াশোনা করে এসেছে রোজার সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, শি লুকস ইয়াং। অ্যালেন নড়েচড়ে উঠে বড় বড় চোখ করে থাকা শান্তর চোখে। শান্ত ভীষণ নাচায়, মিচকে হাসিতে চোয়াল নাড়ছে। রাত তখন 10টা নয়। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছেন মেয়ের অপেক্ষায়। সাধারণত তার মেয়ে 9টার মধ্যে বাড়ি ফেরে। আজ এমন দেরি হওয়াতে কিছুটা চিন্তিত তিনি। কল করেছিলেন দুবার, ফোন বন্ধ। অসময়ে কলিং বেল বাজলো। নিপা বেগম রান্নাঘরে ছিলেন। সন্ধ্যার রান্না এখন আবার গরম করতে চুলে বসিয়েছে। হাত দুটোয় ওনা মুছতে মুছতে এগুলেন। দরজা খুলতে খুলতে বললেন, আজ এত দেরি হলো কেন তোর বা? বাকি কথা মুখের মধ্যে আটকে গেল বাজেভাবে। ভয় ছিটিয়ে গেলেন ক্রমান্বয়ে। কয়েক পা পেছনে চলে এলেন।
অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন আজিজুল সাহেব। দাঁড়াতে পারলেও ভালোভাবে হাঁটতে পারেন না, পা দুটো তার দুর্বল। সেই পা জোড়া নিয়েই ছুটে আসতে চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখটা দেখে। কোন রকম এসে দরজার সামনে দাঁড়ানো লম্বা বিশাল দেহী পুরুষ মানুষ দেখে সামান্য কাঁপলেন। আপনারা? শান্ত, অ্যালেন, রনি, স্বপন সহ বাকিরা কালো পোশাক আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে দাঁড়িয়ে আছে। মধ্যে যাওয়ার পথ রেখে মধ্যের ওইটুকু পথটুকুতে হেঁটে এগিয়ে আসছে আদিল মির্জা। গায়ে সকালের পোশাক, ধূসর চোখে অথবা পাতলা ছোচের আশেপাশে হাসির হটুকুও নেই। বসের হয়ে শান্ত, দ্য বাটারফ্লাই অফ দেয়ার গ্রুপ এগিয়ে গেল কথা বলার জন্য। গাল ভরে হেসে হাতের বুকেটা এগিয়ে দিতে নিয়ে বলল, ভয় পাবেন না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতে ফুলের বুকে নিয়ে ভদ্র আহমকের মতো আদিলকে দেখলেন। আদিল দুয়ার পেরিয়ে ভেতর ঢুকতে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম আটকে উঠলেন, বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেব নিজেকে সামলে নিয়েছেন, ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বললেন, আসুন না স্যার, বসুন বসুন। অথচ তার আসন বলার কারণ নেই। আদিল বলার আগে ঢুকেছে ভেতরে। চতুর্দিকটা দেখতে দেখতে গিয়ে সোফায় বসলো। তার পিছু পিছু কয়েকজন বডিগার্ড এলো। হাতে সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে গেল একপাশে। আদিলের চোখ গেল সামনের দেয়ালে। রোজার বড় একটা ছবির ফ্রেম চালানো। ছবিতে সে আউটডোর স্পোর্ট ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 20-এর দিকে। নিপা বেগম কাঁপতে কাঁপতে রান্নাঘরে গেলেন। অতিথি আপ্যায়নের জন্য নাস্তা পানির ব্যবস্থা তো করতে হবে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। সে যে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়ালই করলো অনেকটা সময় পর। ছবির থেকে দৃষ্টি সরিয়ে পড়ল। বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেবের কপালে ঘাম জমল। অপর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনয়ী হয়ে জিজ্ঞেস করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিল সোফার পেছনে দুপাশে ছুরি আছে শান্ত আর অ্যালেন, বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ বরাবর নজরে এলেই মিয়ে যাচ্ছেন আজিজুল সাহেব। তার হৃদরোগের সমস্যা থেকে থাকলে নির্ঘাত তার আজ কিছু একটা হয়েছে। তো আপনার মেয়ে মিস রোজা, শি ইজ টু গুড টু বি ট্রু। শি হ্যাজ ডান মি এ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনও চলমান। এই দেশের বেস্ট হসপিটালে আমি আপনার ভবিষ্যৎ সকল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। ইউজ দ্যাট হসপিটাল অ্যাজ ইয়োর্স। আমার বডিগার্ড বাকিটা আপনাকে বুঝিয়ে দেবে। জি জি জি, আচ্ছা। আজিজুল সাহেব পোকার মতো বললেন। রাজু পড়তে বসেছিল কানে এয়ারপডস দিয়ে। হঠাৎ করে আওয়াজ শুনে বেরিয়ে এসে হতবিহ্বল সে তোতলালো। কারা আপনারা? শান্ত আদিলের কানে কাছে ছেলেটার পরিচয় জানালো। মিস রোজার ছোট ভাই। আদিল আঙুলের ইশারায় কাছে আসার ইশারা দিল ছেলেটাকে। কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে আসে আদিল। মুখটা ভালোভাবে দেখে মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা এখন একটু ময়লা দেখালো। বোঝার উপায় আছে যে ভদ্রলোক ধপধপে ফর্সা গায়ের রঙেরই ছিলেন। শান্ত চাপা গলায় বলল, বস, মেয়েরা বাবার মতন হওয়া মানে লক্ষ্মী। মা চাচিরা বলেন মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল শুধুলে তাকালো। বেচারা হাঁসবাস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নিপা বেগম কাঁপতে কাঁপতে এসেছে। সে হাতে ট্রে ধরা, হাতটা ছকছক করে কাঁপছে। আদিল সর্বদাই আনন্দ পেয়ে বসেছে। যখন কেউ তাকে দেখে কাঁপে, ভয় পায়। আজই বোধহয় সে অসন্তুষ্ট হলো। গটগট করে দাঁড়িয়ে উঠে বেরিয়ে এলো। মিস রোজা তো ভীষণ সাহসী, তার বাবা মা এমন ভীতু কেন? রোজার বাড়ি ফিরতে দেরি হলো ভীষণ। তার উপর ফোনও চার্জ নেই আজ। বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজালে দরজা খুলে দিল রাজু। বেচারার মুখটা শুকনো হয়ে আছে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে চিন্তিত গলায় প্রশ্ন করল, শরীর খারাপ নাকি? মুখটা এতটুকুন হয়ে আছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করে আরো আশ্চর্য হলো। বসার ঘরে বেশ কিছু প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেগুলো একটু পরপর নিপা বেগম দেখছেন। এ যাত্রায় রাজুও গিয়ে বসলো ওগুলোর সামনে। আজিজুল সাহেব মেয়ের দিকে চেয়ে আছেন আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনের মুখের অবস্থা অবর্ণীয়। কি হয়েছে? এসব কে পাঠালো? কি?
নিপা বেগমের মেয়ের হাত টেনে ধরে সোফায় বসালেন। রোজা বোকার মতো ফ্রু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা এসেছিলেন। রোজা এতটাই চমকায় যে সে দাঁড়িয়ে পড়ল। নিপা বেগম মেয়েকে পুনরায় টেনে বসালেন। এসেছিল, তুই নাকি অনেক বড় উপকার করেছিস, তার বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে বিরাট বড় হাসপাতালে, এইসব সেই এনেছে। রোজা হতবাক, আশ্চর্য, বলদের মতন কিছুটা মুখ হাঁ করে রাখলো। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো তার। আজিজুল সাহেব মুখ্য বিষয়ে নিয়ে প্রশ্ন করলেন, কি করেছিস মা? কোন উপকারের কথা বলছেন? রোজা মিথ্যে বলতে চায় না, কিন্তু সত্য বলা সম্ভব হচ্ছে না। ওসব শুনলে তারা ভয় পাবেন, আতঙ্কিত হবেন। অজ্ঞতা একটু ঘুরিয়ে বললাম, হৃদি অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এজন্য হয়তো বা। রাজু এসে চকচকে চোখে চেয়ে বললাম, আপু খুলি দেখি কি পাঠিয়েছেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে, উনি মালিক, রোজার সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপহার দিয়েছেন, না করে সাধ্যি কি আর তার মতো নগণ্য কারো আছে? অজ্ঞতা মাথা দোলায়। রাজু ছুটে যায় প্যাকেটগুলো খুলতে। সম্ভবত মানুষ বুঝি কেনাকাটা করা হয়েছে। আজিজুল যেমন আজিজুল সাহেবের জন্য স্পেশাল এক ধরনের পাইপ স্মোকিং পাঠিয়েছেন, যা দেখে আজিজুল সাহেবের চোখ ছানা বড়া। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো, পাইপ স্মোকিং এর প্যাকেটটা নিজের কাছে রাখলো। ভুলো বাবার হাতে যেতে দিলই না। নিপা বেগমের তিনটে বেনারসি সুন্দর শাড়ি মহিলার ভদ্রমিলে ভীষণ পছন্দ করেছেন। রাজুর জন্য একটি গেমিং সেট, সনি প্লে স্টেশন 5 PS5, যেটা দেখেও কিছুক্ষণ ধরে স্তব্ধ হয়েছিল। এরপর এমন চিৎকার করলো যে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। রোজা নির্বিকার হয়ে দেখলো, সব বুঝলো, বেশ দামি গেমিং সেট। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এলো। মনে মনে আশা রাখলো এতটুকুতেই যেন কাহিনী শেষ হয়ে যায়, আর যেন কোনো দায়বদ্ধতায় জড়াতে না হয়। তার কি জন্য যেন ভয় হচ্ছে, অদ্ভুত কিছুর ভয়, তার সাধারণ সাবলীল জীবনে ঝড় আসার ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার রুমে। রোজা সবে গোসল সেরে বিছানায় বসেছে, চুলে হেয়ার মাস্ক দিয়েছে। 20 মিনিট রাখবে, মুখে একটি মাস্ক লাগাতে লাগাতে বলল, খিদে নেই মা। এসব বলিস না তো, রাগ লাগে আমার, হাকর। 29 বয়সী মেয়েকে এখনো হাতে ধরে ভাত খাইয়ে দিচ্ছ, তা মানুষ জানলে হাসবে তোমার ওপর। নিপা বেগম একনলা ভাত রোজার মুখে পুরে আওড়ালেন। হাসুক, আমার বয়েই যাবে। আমার মেয়ের বয়স 40 হোক অথবা 50, তাতে কি, যতদিন বল আছে আমি খাইয়ে দেবই। রোজা আচমকা মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বৃদ্ধাকালে আমি খাইয়ে দিব তোমাকে, সুদবোধ। হাসলেন নিপা বেগম। মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে এসে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে যাবল ভাবলো হৃদির কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করেছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমোয়। বারবার বলছিল ওর একা ঘুমাতে ভয় লাগে না। তখন কি যে ভীষণ কষ্ট হচ্ছিল রোজার, সে যে একটু হৃদির কষ্ট সহ্য করতে পারে না ওর ইচ্ছেদের অপূর্ণ রাখতে। অ্যালেন ফোনে কথা বলে এসে আদিলের কানের কাছে ধীরে কণ্ঠে জানালো, বস, নাদিমের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছে, গ্যাম্বলিং করছে। আদিলের চোখ শক্ত হলো কিছুক্ষণের জন্য মাত্র, পর মুহূর্তে এই মেয়ের সান্নিধ্য অনুভব করে শান্ত হয়। বিপরীতে কিছু বললই না। কাঁধে জগৎ সংসারের কাজের ভার থাকা সত্ত্বেও সে দিব্যি মেয়েকে নিয়ে বসে আছে লিভিং রুমের ডিভানে। তার বাম পাশে শান্ত আর অ্যালেন দাঁড়িয়ে আছে। ফ্লোরে পুতুলের স্তূপ। রীতি আইপ্যাড হাতে নিয়ে বসে আছে বাবার কোলে। তার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে বায়না করছে এটা সেটা। রাত তখন 12:15। ঘেটে ঘুটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বোলাচ্ছিল। হঠাৎই রীতি উচ্ছ্বাসে ফেটে পড়ল, ড্যাডি, লুক এট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? আদিল অনাগ্রহী হয়ে সত্ত্বেও মেয়ের বাড়িয়ে দেওয়া আইপ্যাডের স্ক্রিনে তাকালো। তারপর তার দৃষ্টি ফেরাতেই পারলই না। আর অনেকটা সময় যাবৎ স্ক্রিনে একটি ছবি, মিস রোজা আর তার মেয়ে রিধির। দুজনের পরনে লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি রিধির স্কুলে তোলা, কোনো প্রোগ্রাম ছিল বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি ফেরালো, বলল, শোনা, এবার তোমাকে ঘুমাতে হবে।
স্লিপ টাইট ফর ড্যাডি। আর দুষ্টুমি করা যাবে না। রিদি এবারে বাধ্য মেয়ের মতন মাথা তোলালো। চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে ওর। বাবার গালে ছোট্ট ছোট ছুঁয়ে দিল। আইপ্যাড ডিভানে রেখে মরিয়ম বেগমের হাত ধরে ওপরে চলে গেল। আদিল আরাম করে বসলো এবার। বাম হাতটা জীবনের হাতলে রেখে ডান হাতে আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ডান্সার গার্ল, ওয়াজ শি অ্যাভেলেবল টু সিরিয়াস হিম? পেরেছে, সম্ভবত রাত কাটাবে ওখানে। আদিল নাকে মুখে শব্দ করে আইপ্যাডের ফটোসে ঢুকে এক এক করে ছবিগুলো দেখতে লাগলো। মিস রোজার সাথে রিধির অনেক অনেক ছবি, ভিডিও। মিস রোজা একার ছবিও আছে, সম্ভবত রিধি তুলেছে। আদিলের যখন ঘুর কাটলো ততক্ষণে সে আশ্চর্য হয়ে খেয়াল করলো 15 মিনিট ধরে সে ছবি ভিডিও দেখে গেছে। হতবিহ্বল হয়ে দৃষ্টি তুলে দেখলো অ্যালানের চোয়ালটা ঝুলে আছে। শান্ত অশান্ত দৃষ্টিতে বারবার বাড়ি বাড়ি তাকাচ্ছে। আদিল আইপ্যাডটা রেখে উঠে দাঁড়ালো। গলাটা পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, লেটস গো। শান্ত বসের পেছনে চলল তক্ষুনি। কিছু পা গিয়ে ফিরে এলো আবারও। সোফা থেকে আইপ্যাডটা তুলে নিয়ে গেল সাথে করে। অ্যালেন বিরক্ত হলো, সাথে আশ্চর্য। এই রাত করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জা বাড়ি থেকে। শুনশান নীরবতার রাস্তা জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় মেইন রোডে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়াটা রাজকীয় দেখালো, ভীতি সৃষ্টি করতে পারদর্শী। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে। রেগে আছে নাকি বুঝতে পারলো না। আইপ্যাডটা সে পাকামো করিয়ে এনেছে। পাকামোতে সে বরাবরই সেরা। অ্যালেন নাক মুখ কুচকাল। শান্ত মাথাটা সরাতে ছিপল। যদি লাগে। আদিল হাত তুলে মারতে গিয়েও শেষমেশ পারল না। আইপ্যাডটা তুলে নিল হাতে, ফের খাটতে থাকলো। এই ক্যাসিনোটা সাধারণ মানুষদের ধরা ছোঁয়ার বাইরে। প্রভাবশালী সব মানুষের যাতায়াতে এখানে কি হয় না, এখানে গ্যাম্বলিং, বার ডান্স, প্রস্টিটিউট বানিয়ে চড়া দামে বেচা কেনা, গুরুত্বপূর্ণ বিষয়ে আইপি কার্ড ব্যতীত প্রবেশ নিষেধ। এমনকি এই ভিআইপি কার্ডও অনেক প্রভাবশালীদের ধরাছোঁয়ার বাইরে। ক্যাসিনোটা আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষায় আছে মোটা অঙ্কের টাকার প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড় সড়ো সব পাওয়ারফুল লোকদের হাত। তার মধ্যে শেয়ার হোল্ডারের একজন স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না। গাড়ির নাম্বার দেখলেই ঢুকতে দেওয়া হয়, আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রম করে যখন পৌঁছলো ততক্ষণে নাদিম গ্যাম্বলিং ফেলে এক সুন্দরী বার ডান্সারের সাথে ওপরের হোটেল রুমে ঢুকছে। আদিল সময় নিল, তখনই গেল না উপরে। গিয়ে বসলো স্টেজ থেকে অনেকটা খানিকটা দূরে, সাদা কাচের আড়ালে করা রুমের সোফায়। তার সামনে টেবিলে কার্ড, মদ সাজানো, লাল বাতির আলোয় চারপাশটা ড্রিমিং। স্টেজে স্ট্রিপ ডান্স করছে বেশ সুন্দরী এক নারী। ইংরেজি একটা গান প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। গাম্বলিং রেখে বাকিরা খারাপ চোখে আপাতত স্টেজের দিকেই চেয়ে আছে। ডান্সার আপাতত গায়ের উপরের অংশ খুলতে ব্যস্ত। ও সময় একজন এসে দাঁড়ালো। মির্জা সাহেব যে, আসুন খেলা যাক। আদিল এক পলক চেয়ে একটা সিগারেট বের করতে করতে নিয়ে বলল, বসুন মিস্টার চ্যাটার্জি। দিকপাল বসল। তার পেছনে 4 জন বডিগার্ড। শান্ত লাইটার চালিয়ে ধরল বসের মুখের সামনে। আদিলের ছোঁচে সিগারেটের চেপে ধরা, মাথাটা বাড়িয়ে ওভাবেই সিগারেটে আগুন ধরালো। সোজা হয়ে বসে এবারে তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজের দিকে ইশারা করে বলেন, নতুন মাল, ডিরেক্টরের ফেভারিট। 1 মাস তার সাথে প্যান্থ হাউসে ছিল। এই যাত্রায় ক্যাসিনোতে রেখে গেছে। নেয়ার ইচ্ছা আছে নাকি? আঙুলের ভাঁজে চেপে রাখা সিগারেটের ঠোঁট ছুঁয়ে আদিল তাকালো স্টেজে। অর্ধ নগ্ন একটি শরীর নানান অঙ্গভঙ্গিতে নাচছে। এদিকেই তাকাচ্ছে কত দুষ্ট ইশারা চোখের দৃষ্টি, অথচ আদিলের কিছুই অনুভব হলো না। নির্বিকার ভাবে দৃষ্টি ফিরিয়ে নিল। এ ছাঁচড়ায় উঠে দাঁড়ালো, বলল, How about I gift her to you, Mr. Chatterjee? I won't mind. আদিল ইশারা করে তার লোকজন নিয়ে উপরে চলে গেল। তার পরনে কালো কোট, অ্যালেনের হাতে, ভেতরে সাদা শার্টের 4টা বোতামই খোলা। দোতলার একেবারে পেছনের 52 নাম্বার রুমটাতে নাদিম। রুমের বাইরে যেই 3 জন বডিগার্ড ছিল তারা আপাতত আদিলের লোকের কন্ট্রোলে।
সে আঙুলে ইশারা করতেই শান্ত চাবি দিয়ে দরজা খুলে ফেলল। ভেতরে সাদা বাল্বের আলোয় সবটা পরিষ্কার। নগ্ন দুটো শরীর ব্যস্ত ছিল। হঠাৎই আওয়াজে চেঁচালো নাদিম ভাবে অর্ধ নগ্ন শরীরের। নাইটিকে কোনো হেলদোল হলোই না, আরামসে সরে এলো নাদিমের নিচ থেকে। গায়ে পাতলা ওড়না পিছিয়ে এসে দাঁড়ালো এক পাশে। নাদিম নিজের লোকেদের ডাকতে নিয়ে পিছু ফিরতে চমকে গেল। আদিলের খামখেরিপনা আর নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে সে। সে সব মেনে নিতে পারে, সহ্য করে নিতেই পারে, কিন্তু তার মেয়ের দিকে হাত বাড়ানোর স্পর্ধায় ভয়ের তাণ্ডব ঘটিয়ে ছাড়বে। শান্ত দরজা লক করেছে। নাদিম তড়িঘড়ি করে বিছানা থেকে নামতেও পারেনি। আদিলের হাতে জ্বলন্ত সিগারেট সোজা ওর গুরুত্বপূর্ণ জায়গায় ছোঁয়। নাদিমের চিৎকারে যেন রুমের প্রতিটি দেয়াল কাঁপলো না আদিলের দৃষ্টি। চারপাশটা শক্ত খুশিতে নাদিমের চোয়াল ভেঙে রক্ত গড়ালো মুখ দিয়ে। আদিল সে উঠল চাপা গলায়। আই উইল নট কিল ইউ রাইট নাও। তোকে আমি জাহান্নাম দেখাবো ধীরে ধীরে। আপনি? শান্ত গাড়ির দরজাটা খুলে দিয়ে বলে, গুড মর্নিং মিস রোজা। ধ্রুব অসুস্থ, বেড রেস্টে থাকবে কিছুটা সময়। ওর অনুপস্থিতিতে প্রিন্সেসকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। রোজা আর প্রশ্নই করল না, মাথাটা তোলায় গাড়িতে উঠে বসে। সূর্য ওঠেনি এখনো, চারপাশটা মৃদু অন্ধকার। রোজার ঘুম হয়নি পুরোপুরি। নতুন গেমিং সেট পেয়ে রাতভর রাজু ভীষণ হইচই করেছে। নিপা বেগম উৎসাহের সাথে শাড়ি 4টাই ট্রায়াল দিয়ে দেখেছেন। অনেকটা সময় ধরে আজিজুল সাহেব একটু পরপরই এসে পাইপ স্মোকিংটা কোথায় রাখা হয়েছে তার খোঁজ করতেই চাইছেন। মেয়ের ভয় সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারলেন না। এইসব নিয়েই 2টো পর্যন্ত সজাগই ছিল রোজা। পরে বিরক্ত হয়ে ঝাড়ি মারতে পালিয়েছে সব। এখন এই পথটুকু ঘুমিয়ে পার করবে সে। কার থেকে আই মাস্কটা বের করে চোখ দিয়ে গাড়িতে হেলান দিয়ে রইল। শান্ত কিছু বলার জন্য মুখ খুলেই ছিল। মিররে রোজার হাবভাব দেখে পর মুহূর্তেই মুখটা বন্ধ করে ফেল। সারারাত ঘুমানো হয়নি, চোখ দুটো লাল, মেজাজটা ভালো না। অথচ খুব সুন্দর করে একটা ঘ্রাণ ছড়িয়ে আছে গাড়ির ভেতর, মিষ্টি সুদিং আর ভালো লাগছে। শান্ত তখনই জিজ্ঞেস করতে ইচ্ছে করল, মিস রোজা, আপনি কি একটু আমার বসের ঘরে গিয়ে বসবেন? বসের চওড়া মেজাজটা ঠান্ডা হয়ে আসতে পারে। তার করলো না। গাড়ি যখন মির্জাবাড়ির ভেতরে গিয়ে থামলো ততক্ষণে সূর্য উঠেছে। রোজা তখনও ঘুমিয়ে আছে। শান্ত দুবার ঘুরে ফিরে মিররে তাকালো। ডাকবে করেও ডাকতে পারলো না। কিছুক্ষণ বসে থেকে এবারে চুপচাপ বেরিয়ে এসে দাঁড়ালো। অ্যালেন অদূরেই দাঁড়িয়েছিল। এই যাত্রায় ফিরে তাকালো প্রশব্দ দৃষ্টিতে। সেই দৃষ্টি শান্ত দেখলো না। রোজার ব্যাক সিটের দরজা খুলে ধরল। গলা খাকারি দিতেই নড়েচড়ে উঠে রোজা। আই মাস্ক সরিয়ে আশপাশটা দেখে দ্রুত বেরিয়ে আসে। শান্ত বলল, আজ আপনার প্রিন্সেসের সাথে স্কুলে যেতে হবে না, বস সাথে যাবেন। রোজা বোঝার ন্যায় মাথা দোলালো। গতকাল এত বড় আক্রমণ হলো বলে কথা, যদি পুনরায় আক্রমণ করে রোজা নিজেরই ভয় হচ্ছিল। সেখানে আদিল মির্জা রিধির বাবা, নিশ্চয়ই চিন্তিত সাথে যাওয়াটাই বরং স্বাভাবিক। রোজা সোজা ভিতরে ঢুকলো। মরিয়ম বেগমকে আজ দেখা গেল না। রোজা চলে এলো রিধির রুমে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। রোজা তৎক্ষণাৎ ওকে তুলল না, নিজে আগে মুখে পানি দিয়ে এলো। এবার গিয়ে বসলো রিধির মাথার কাছটায়, ডাকলো মিষ্টি করে, প্রিন্সেস।